আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জামিল ইসলাম জামি লার্নিং ভিউ ভিডি ইউটিউব থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা বাংলা ক্লাস 7 এর জন্য দ্বিতীয় পরিচ্ছেদ শব্দের উচ্চারণ এখান থেকে আলোচনা শুরু করব। আমরা এর আগে পড়েছি ধ্বনির উচ্চারণ, আজকে হচ্ছে শব্দের উচ্চারণ। ঠিক আছে, তো চলা শুরু করা যাক। যারা এর আগের লেকচারগুলো দেখোনি দয়া করে দেখে নাও, সেগুলোতে তোমাদের ইনশাল্লাহ সবগুলো সলভ হয়ে যাবে। যা যা প্রবলেম থাকার কথা যেগুলো তোমাদের হতে পারে পড়তে গেলে সেগুলো সলভ হয়ে যাবে, আমি সলভ করে দিয়েছি। তো চলো শুরু করা যাক। নিচে একটি গল্প দেওয়া হলো, গল্পের নাম কত দিকে কত কারিগর। এটি সৈয়দ শামসুল হকের 1935 থেকে 2016 লেখা। মানে হচ্ছে শামসুর রহমানের এই যে সালটা বলতে বোঝাচ্ছে হচ্ছে তিনি জন্মগ্রহণ করেছে 1935 সালে, মৃত্যুবরণ করেছে 2016 সালে। ওকে, তাহলে কত দিকে কত কারিগর কে লিখেছেন? সৈয়দ শামসুল হক লিখেছেন। সৈয়দ শামসুল হক কবিতা, গল্প, উপন্যাস ও নাটক রচনা করেছেন। তো তিনি কী কী রচনা করেছেন? কবিতা, গল্প, উপন্যাস ও নাটক। সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রাখার কারণে তাকে সব্যসাচী লেখক বলা হয়। তাহলে সব্যসাচী লেখক কাকে বলা হয়? সৈয়দ শামসুল হককে সব্যসাচী লেখক বলা হয়। সব্যসাচী লেখক কাকে বলা হয়? সৈয়দ শামসুল হককে সব্যসাচী লেখক বলা হয়। সব্যসাচী লেখক কাকে বলা হয়? সৈয়দ শামসুল হককে সব্যসাচী লেখক বলা হয়। আমার সাথে হয়তো তোমরা মুখস্থ করে ফেলবা। তার লেখা উল্লেখযোগ্য কিছু বই রয়েছে, পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরুল দিনের সারা জীবন ইত্যাদি। তিনি সিনেমার জন্য কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও গান লিখেছেন। কত দিকে কত কারিগর গল্পটি পড়ার সময় প্রমিত উচ্চারণটিকে খেয়াল রাখো। প্রমিত মানে কোনটা? যেটা আমরা যেমন দেখো এখানে এই যে বাড়ি, আমরা বকে ব উচ্চারণ করব, ভ উচ্চারণ করব না। এই যে প্রমিত উচ্চারণটা এটা খেয়াল রাখতে হবে। যারা এখনও জানো না প্রমিত উচ্চারণ কী, তারা দয়া করে আগের ভিডিওগুলো দেখো, প্লেলিস্ট থেকে দেখা শুরু করো, তাহলে তোমাদের ইজি হবে, কারণ সেখানে আমি সিকোয়েন্সলি দিয়েছি। তো চলো, আজকে আমাদের কাজ হচ্ছে কবিতাটা ভালো করে পড়া। কী করছে এখানে দেখি তো। আচ্ছা, একটা ঠিক আছে, আচ্ছা আমরা শুরু করি পড়া। নদী পার হয়ে ওপারে কুমোরদের একটা গ্রামের ভেতরে সারাদিন দেখছি ওদের মাটির কাজ। তাহলে দেখো তো এখানে কিছু এক্সাম অবজেক্টিভ হয় কিনা। নদী পার হয়ে ওপারে কুমোরদের একটা গ্রামে, কাদের গ্রামে? কুমোরদের একটা গ্রামে। যদিও তোমাদের পরীক্ষা হবে না, বাট এগুলো তোমরা এইভাবে পড়বা, তাহলে তোমাদের খুব সুবিধা হবে। ওকে, কারণ হচ্ছে পরীক্ষা আসলে থাকা একবারে না থাকা, কি বলবো আমি, আমার কোনো এখানে তোমার কমেন্টস নাই। আসলে বিভিন্নজন বিভিন্নভাবে থিঙ্কিং করে। তো অবশ্যই যারা বই রচনা করেছেন বা সিলেবাস প্রণয়ন করেছেন তাদের অবশ্যই অনেক জ্ঞানী, তারা অনেক অনেক বুঝেশুনেই করেছেন। বাট তোমরা, আমার যে অনুরোধ থাকবে তোমাদের প্রতি সেটা হচ্ছে কী করবা, তোমরা একটু হচ্ছে এই অবজেক্টিভগুলো একটু দেখবা। যদিও পরীক্ষা হবে না, অবজেক্টিভ আসবে না তোমাদের হয়তো বা, তারপরেও তোমরা এগুলো একটু দেখবা, এগুলোর মুখস্থ রাখার ট্রাই করবা। তো এভাবে পড়লে তোমাদের একটু সুবিধা হবে, তোমাদের সিকিউ মানে ক্রিয়েটিভিটিটা বাড়তে পারে আর কি। এনিওয়ে, সো কী বলছে দেখি। ওপারে কুমোরদের একটি গ্রামের ভেতরে সারাদিন দেখছি ওদের মাটির কাজ। হাঁড়ি, পাতিল, সরা, শানকি তৈরি করেছে ওরা। বেশি কৌতূহল নিয়ে দেখেছি পাটার কাজ। বেশি কৌতূহল নিয়ে কী দেখেছে বলো তো? পাটার কাজটা দেখেছে। মাটির পাটায় ফুলের নকশা, রবীন্দ্রনাথ বেনিবন্ধনরত যুবতীর চিত্র, জয়নুলের আঁকা গরুর চাকা, ঠেলে তোলার প্রতিলিপি, উড়ন্ত পরী, ময়ূরপঙ্খী, নৌকার চিত্র, চোখ বুজে নজরুল যে বাঁশি বাজাচ্ছেন সেই ফটোগ্রাফের নকল। বাঁশবনে আচ্ছন্ন শীতল একটি গ্রামে অবিশ্বাস্য ঝিম ধরা নীরবতার ভেতরে সবুজ শ্যাওলা ধরা কুমোরদের প্রাঙ্গণে সার দিয়ে সাজানো রবীন্দ্রনাথ, নজরুল, জয়নুল। এখানে হচ্ছে কি বলা হচ্ছে, তারা এই কুমোররা মাটি দিয়ে কিছু কাজ করতেছে, কিছু তৈরি করতেছে। সেগুলো কি তৈরি করতেছে? এইগুলো তৈরি করতেছে। ওকে, সেগুলো আমরা এখন পড়লাম। নিচে আসি একটু আমরা। আজকাল এগুলোর বিক্রি ভালো, সস্তায় ঘরের দেয়াল সাজাবার জন্য অনেকেই কেনে। এক একটি চিত্রের জন্য কাঠের ওপর খোদাই করা নকশা আছে, তার উপর কাদার তাল টিপে টিপে পাটা তৈরি করছে ওরা। কাদার তালে ফুটে উঠছে নকশা। বাঁশের কলম দিয়ে সংশোধন করে পাটাগুলো ভাটিতে পোড়াবার জন্য তৈরি করা হচ্ছে। ওকে, ভাটি মানে যেখানে হচ্ছে এই মাটি পোড়ানো যায়, যেমন ইট বলা হয়, ইট ভাটা বলা হয়, ঠিক আছে, ওরকম বলা হচ্ছে এখানে। ওকে, আশা করি সমস্যা নেই, বুঝতে পারছো। তো এখানে কী করা হচ্ছে, এই যে মাটির যে কাজগুলো, কারুকাজ, এগুলো কিন্তু আমরা ঘর সাজানোর কাছে ইউজ করি, তাই বলছে, এবং খুব অল্প দামে আমরা কিনতে পারি। ওকে, তো এই জন্য হচ্ছে এগুলোর বিক্রি খুব ভালো। কাজ করছে যারা, তাদের ভেতরে কিশোর বেশ কয়েকজন, যুবক দুজন। কয়জন যুবক? দুইজন যুবক। আগে যখন পরীক্ষা হতো তখন আমি আমার স্টুডেন্ট এরকম পড়াইতাম, এগুলো তো মুখস্থ রাখতে হবে যে যুবক কয়জন? দুইজন। আর এক পাশে উঁচু পিঁড়ির উপর উবু হয়ে বসে আছে, কাজের তদারক করছেন বৃদ্ধ পালমশাই। তাহলে কাজের তদারক করছেন কে বলতো? বৃদ্ধ পালমশাই। মাথায় টাক, তার মাথা কেমন ছিল? টাক ছিল। কানের দুপাশে সাদা এক খামচা করে চুল। তিনি শোন চোখে কারিগরদের হাতের দিকে তাকিয়ে আছেন। শোন অর্থ কি আমরা পরে দেখব, অবশ্যই অবজেক্টিভ তোমার শব্দার্থ আছে নিচে। হ্যাঁ,
এইও করলি কি? আরে দামড়া, মানে এখানে বলতেছে যে মানে কি করলি তুই, এত বড় হয়েছিস। দামড়া মানে এখানে বড় বোঝাচ্ছে, এত বড় হয়েছিস তাও ভুল করলি কেন, এরকম। ঠিক আছে, কারিগর ছোকরা এতগুলো, কাকে দামড়া বলে সম্বোধন করলেন বুঝতে পারলাম না, কিন্তু বুঝেছে ঠিক যাকে বলা হয়েছে সে, মানে সে যে গেছে দেখতে, হ্যাঁ সাপোজ তুমি গেছো, তুমি বুঝতে পারো না কাকে বলছে, বাট যাকে বলছে সে ঠিকই বুঝছে যে আমাকে বলতেছে। ওকে, দেখলাম সে ছোকরা চোখ না তুলেই চট করে একটি মাটি নিয়ে ময়ূরপঙ্খী নৌকায় বসা মহারাজ ধরনের মূর্তিটির মুকুটে লাগালো। মানে সে বুঝতে পারছে যে আমি ভুল করছি, পরে তাড়াতাড়ি কাজটা করলো। ওকে, পালমশাই আমার দিকে ফিরে হেসে বললেন, নজর না রাখলে কাম সারা। বলছে যদি নজর না দেই তো এরা এই ভুলভাল কাজ করবে, তাদের কাম সারা, আর কাজ এই কাজ আর শেষ হবে না, বা উল্টাপাল্টা কাজ হবে। দেখলেন না চান্দ সওদাগারের মুকুটটা যে শ্বাসে ওঠে নাই, বেটার খেয়াল নাই। মানে একটা মুকুটটাকে দিতে হবে, ঠিক আছে, কিন্তু এই কাজটা যে দিতে হবে সেটা তার খেয়াল নাই। বলেই উহু করেই নিজে উঠে গেলেন ছোকরার কাছে। ঠিক আছে, তারপর ছোকরার হাত থেকে বাঁশের চিকন কলমটা খপ করে টেনে নিয়ে মুকুটের উপর অবিশ্বাস্য দ্রুত গতিতে চিকন নকশা এঁকে দিলেন। এরপর সে নিজেই কী করলো, এই কাজটা করলো যে একটা নকশা এঁকে দিলেন ওই মুকুটের ওইখানে, মুকুটের উপরে। ওকে, জ্যাঠা পেছন থেকে ডাক শুনে বিরক্ত হয়ে ঘুরে তাকালেন পালমশাই। হ্যাঁ, জ্যাঠা বলে একজন ডাক দিছে তাকে, এই পালমশাইকে। এরপর সে বিরক্ত হয়ে হ্যাঁ ঘুরে ঘুরে তাকালেন। ব্যাস, আর কোনো কথা নয় কারো তরফে। ঘুরে তাকিয়ে তিনিও বুঝতে পারলেন যে ছোকরা ডাক দিয়েছিল, সেও মাথা নিচু করে বসে রইল সম্মুখের কাঁচা মাটির পাটার দিকে তাকিয়ে। আর দামড়া, রবীন্দ্রনাথের দাড়িতে ঢেউ খেলানো কয়বার দেখাইয়া দিতে হয়। আমার দিকে ফিরে বললেন, বুঝলেন এই দাড়ি তো বাংলার সকলে চেনে। চেনে মানে ছায়া দেখলেও চেনে, খালি ছায়া দেখাই বুঝান যায় রবীন্দ্রনাথ, এরকম বলতেছে। মানে রবীন্দ্রনাথের যে দাড়িটা, এটা বলতেছে। তাইলে বুঝেন সেই কবির দাড়ি যদি ঠিক না হয়, হ্যাঁ দাড়ি দেখা যদি লালন ফকির মনে হয়, কি মাওলানা ভাসানী মনে হয়, তাহলে চলবো? মানে বলতেছে দাড়ি যদি দাড়ির মতো না হয়, ওকে যদি না চিনা যায় তাহলে তো হবে না, তাই বলছে ভালো করে দিতে বলতেছে। আবার দ্রুত হাত চলে পালমশাইয়ের। মহাবিরক্ত হয়ে তিনি কাঁচা মাটির পাটায় রবীন্দ্রনাথের দাড়িতে সূক্ষ্ম আঁচড় কেটে দিলেন। আঁচড় কাটতে কাটতে আমাকে বলেন, বুঝলেন কাঠের শ্বাসে সকল টানপন সাপসপ ঠিক করে ওঠে না, হাতে ঠিক করতে হয়, নইলে মাল নষ্ট, পয়সা নষ্ট। তার উপর ধরেন ভাটি থিকা বাহির করলেও কিছু বাতিল হয়ে যায়। মানে বলতেছে যদি আমি ঠিকভাবে না করি, হাত দিয়ে করতে হবে ঠিকভাবে, হ্যাঁ তার হাত দিয়ে না করলে, হাত দিয়ে করার পরেও কিছু কিছু জায়গায় সমস্যা হয়। আর যদি ভালোভাবে না করি তাহলে তো আরও সমস্যা। তখন কী হবে, যেটা বানাচ্ছি সেটা নষ্ট হয়ে যাবে, কেউ কিনবে না, তাহলে কি টাকা নষ্ট, পয়সা নষ্ট, সব কিছু নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে এটা, তাই বলতেছে। ওকে, জয়নুলের আঁকা গরুর গাড়ির চাকা ঠেলে তোলা ছবির দিকে দেখিয়ে পালমশাইকে জিজ্ঞেস করি, এটা কার ছবি? উনি বলতেছে, কেন মানুষ চাকা ঠেলা তোলে সেই ছবি? সে কথা নয়, কার আঁকা ছবি? পালমশাই একটু ইতস্থিত বোধ করে বললেন, ধরেন আমাগো আঁকা। আমি হেসে বললাম, পালমশাই এটা জয়নুল আবেদিনের আঁকা। মানে সে আঁকতেছে জয়নুল আবেদিনের, বাট সে জানে না যে কার। সো সে হচ্ছে বলতে পারে নাই, বাট ও যে দেখতে গেছে সে ঠিকই বলছে যে এই যে ছবিটা আপনি আঁকতেছেন বা যার প্রতিমূর্তি আঁকতেছেন সেটা হচ্ছে জয়নুল আবেদিনের আঁকা। শুনে কিছুক্ষণ ভুরু কুঁচকে তিনি আমার দিকে তাকিয়ে থাকলেন, তারপর নিরাসক্ত গলায় বললেন, হইতে পারে, কেটা জানে। এখন দেখো কেটা হবে না, বলতে হবে কে জানে। তো এখানে কিন্তু প্রমিত উচ্চারণ খেয়াল রাখতে বলছিল আমরা কিন্তু প্রমিত উচ্চারণটা একটু খেয়াল রাখবো, ঠিক আছে? যেমন এখানে ক্যান বলতেছে, মানে ওটা কিন্তু ওদের মতো কথা বলতেছে, বাট এখানে হবে কেন। হ্যাঁ, তারপরে কি বলেন, ধরেন আমাগো আঁকা, এখানে হবে কি, ধরেন আমাদের আঁকা, এরকম হবে, তাই না? আমি হেসে বললাম, পালমশাই এটা জয়নুল আবেদিনের আঁকা। শুনে কিছুক্ষণ ভ্রু কুঁচকে তিনি আমার দিকে তাকিয়ে থাকলেন, তারপর নিরাসক্ত গলায় বললেন, হবে না, বলে কি হবে কি, হ্যাঁ হতে পারে, হইতে না হতে পারে। আমরা প্রমিত ভাষায় উচ্চারণ করবো। ওকে, তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এখানে আগেও যেগুলো আমরা পড়ছি সেগুলো কিন্তু কি প্রমিত ভাষায় উচ্চারণ করতে হবে। আমি ওদের কথা বোঝানোর জন্য, ওরা যে বলে এই জন্য ওদের কিছু কথা বোঝানোর জন্য আমি কিন্তু কী করতেছি, আমি কিন্তু ওদের মতো পড়ছি, বাট তোমরা কিন্তু প্রমিত উচ্চারণটা খেয়াল রাখবা। আমি কিন্তু তোমাদের এখানে বাংলা অর্থ বলে দিচ্ছি যে কোনটার অর্থ কী। সো তোমাদের প্রমিত উচ্চারণ করতে বা ওরকম পড়তে কোনো প্রবলেম হওয়ার কথা না। আমি তো তোমাদের লাইন বাই লাইন বলতেছি, এর অর্থ এটা দ্বারা এটা বোঝাচ্ছে, এটা কিন্তু আমি তোমাদের এখন কী করতেছি, বলে দিচ্ছি। সো তোমরা যখন উচ্চারণ করবা বা পড়বা, আমারটা শুনে তোমরা হচ্ছে প্রমিত ভাষায় উচ্চারণ করার ট্রাই করবা। মানে কেটা জানে, কে জানে হবে, কী হবে, কে জানে। কত দিকে কত কারিগর আছে, জয়নাল না কি কইলেন, হ্যাঁ কী হবে, জয়নাল না কি বললেন, এরকম হবে, নাম মনে থাকে না। তারপর ধরেন আমরা যে আর্টের কাম করি, আমরা যে আর্টের কাজ করি হবে, আমাকেও চেনে কয়জন, আমাদের চেনে কয়জন, এরকম হবে। তো এইগুলো কিন্তু তোমরা একটু খেয়াল রাখবা, ঠিক আছে? আমাকে মানে আমাদের বোঝাচ্ছে, নাম জানে কয়জন, এই যে আমার
বাবায় আমার বাবা হবে, তানি হবে কি এখানে তিনি, তিনি ছিলেন এত বড় আর্টিস্ট, কে তাকে স্মরণ, কে তারে স্মরণ রাখছে কেন, মানে কে তাকে স্মরণ করতেছে এখন, তাই হবে, ঠিক আছে, কে তারে হবে না, হবে কি তাকে স্মরণ রাখছে কন্যা, বলেন। তারপর একটু চুপ থেকে বললেন জয়নাল, হইতে পারে, তাই এই নকশাটা খুব চলছে। তারপর একটু চুপ থেকে বললেন জয়নাল, না হ্যাঁ হতে পারে, তবে এই নকশাটা খুব চলছে। এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখবা, ঠিক আছে, এই বিষয়গুলো খেয়াল রেখে দেন তোমাদের কী করতে হবে, তোমাদের কিন্তু উচ্চারণ করতে হবে অ্যান্ড তোমাদের কিন্তু পড়তে হবে। ওকে, তারপর দেখো কি বলছে, মানে ওনাকে বলা হয়েছে এটা কি জয়নালের, কিন্তু ওনার মনে হয় একটু মাইন্ডে লাগছে যে আমি জানি না, ঠিক আছে, কিন্তু আমরা জানবো কেন, এতজন আছে, এতজন কারিগর আছে, আমরাই তো কারিগর, তো আমাদের কেউ মনে রাখে না, আমার বাবার কেউ মনে রাখে নাই, সো তাকে কেন মনে রাখতে হবে, কারণ কত আছে তাই বলতেছে আর কি। হ্যাঁ, সো আমি তোমাদের এরকম অর্থ কিন্তু বোঝা দিচ্ছি, তোমরা যখন উচ্চারণ করবা তখন কিন্তু ট্রাই করবা প্রমিত ভাষায় উচ্চারণটা করার জন্য। যদি তোমরা কোনো একটা ওয়ার্ডে বুঝতে সমস্যা হয় কোনটা প্রমিত উচ্চারণটা এটা কী হবে, তখন তুমি জাস্ট আমাদের ফেসবুক গ্রুপে যাবা, যে জাস্ট পোস্ট করবা যে এই শব্দটার প্রমিত উচ্চারণ কী হবে, দেখবে তোমার ফ্রেন্ডটা তোমাকে বলে দিছে, না বলে তো আমি আছি। ওকে, আর ফেসবুক গ্রুপের যে অ্যাড্রেস সেটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। জিজ্ঞেস হবে কি, জিজ্ঞাসা করলাম, আচ্ছা এটা তো রবীন্দ্রনাথ, ওটা কবি নজরুল বাঁশি বাজাচ্ছেন। পালমশাই সন্দিগ্ধ চোখে একবার পাটা দুটোর দিকে তাকালেন, ভাবলেন হয়তো চেহারা ঠিক মেলেনি, বললেন কেন, কি হয়েছে, মানে আমি যেহেতু এটা বললাম যে এটা তো রবীন্দ্রনাথ, তাই না, উনি ভাবলো কি মনে হয় আমাদের ঠিকমতো আঁকা হয় নাই, উনি ভাবতেছে, ঠিক আছে। তো তারপর বললেন যে কেন, কি হয়েছে এরকম হবে না, ঠিকই আছে, আমি শুধু জানতে চাইছি বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি করেন না বঙ্গবন্ধু, কেন দেখেন নাই, ওই যে উপরে চাইয়া দেখেন, সবার উপরেই তো বঙ্গবন্ধু দুইটা ছবি, হেরে তো মধ্যে বা নিচে রাখন যায় না, এরকম বলতেছে যে কেন দেখেননি, হ্যাঁ দেখেননি, ওই যে উপরে চেয়ে দেখেন, ঠিক আছে, বা তাকিয়ে দেখেন, সবার উপরেই তো বঙ্গবন্ধুর দুইটি ছবি, তাকে তো মধ্যে বা নিচে রাখা যায় না। ওকে, প্রমিত উচ্চারণ কিন্তু এরকম হবে, একটু খেয়াল রাখবা কিন্তু। এতক্ষণ মুঠোতে ধরে রাখা চশমাটা এবার চোখে দিলাম, সত্যি বঙ্গবন্ধুকে এই কারিগর স্থান দিয়েছেন সবার উপরে, এগুলো কিন্তু ঠিক আছে, এই উচ্চারণগুলো ঠিক আছে, বাট ওদের উচ্চারণটা হচ্ছে ওদের আঞ্চলিক ভাষায় বলছে যে রাহন, দেখেন, এইগুলা ক্যান, এগুলোকে আমাদের কী করতে হবে, আমাদের মতো করে প্রমিত ভাষায় বা শুদ্ধ ভাষায় কথা মানে বানাইতে হবে। চোখ দুটো ঝাপসা হয়ে এলো, শেষ। ওকে, তোমাদের কাজ হচ্ছে এই যে ইয়াগুলো আছে শব্দার্থগুলো তোমরা পড়বা, তোমাদের এটা কাজ, আমি তোমাদের এটা বোঝাই দিলাম। তোমরা যেটা করবা, তোমরা শব্দার্থগুলো পড়বা। এখানে ছিল হচ্ছে কি যে একজন লোক হচ্ছে কোথায় গেছে, এখানে কবিকে সম্বোধন করা হয়েছে, কবি শামসুর রহমান নিজেই গেছে, এরকম বলা হচ্ছে, কাজ যারা করে এরকম, সেখানে গেছে, সেখানে যেয়ে এই যে ইনি, সেখানে যেয়ে দেখতেছে যে তারা কীভাবে কী কাজগুলো করে। তো তারা কাজগুলো করতেছে, তাদের সাথে কথা বলার সময় তারা হচ্ছে আঞ্চলিক ভাষায় কথা বলবে, তাদের ভাষায় কথা বলবে। আমরা যখন পড়বো তখন হচ্ছে আমরা তাদের ভাষাগুলোকে, আঞ্চলিক ভাষাগুলোকে আমরা আমাদের মতো করে প্রমিত ভাষা, আমাদের মতো না, প্রমিত ভাষা মানে সবার জন্য যেটা প্রযোজ্য সেই ভাষায় কনভার্ট করে দেন পড়বো। ওকে, তাই প্রমিত ভাষা কীভাবে কনভার্ট করতে হয়, প্রমিত ভাষা কী, এ নিয়ে কিন্তু বিস্তারিত আমি আলোচনা আগেই করেছি, আর তোমাদের হচ্ছে আমি আজকে এটা বুঝাই দিলাম। তোমাদের এখন কাজ কি, তোমাদের কাজগুলো হচ্ছে এগুলো শব্দার্থগুলো একটু পড়া, তাহলে তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবা। আমি একটু বলে দিই এটা শব্দার্থগুলো। অবিশ্বাস্য, যা বিশ্বাস করা যায় না। আঁচড়, দাগ টানা। আর্ট, ছবি আঁকা। আর্টিস্ট, শিল্পী, মানে যিনি ছবি আঁকেন। ইতস্থিত মানে দ্বিধাবোধ, মানে আমি আজকে স্কুলে যাবো কি যাবো না এরকম চিন্তিত, যা সাপোজ বৃষ্টি হচ্ছে এই অবস্থায়। এক খামচা চুল, 5 আঙ্গুলের এক খামচিতে তোলা এক মুঠো চুল। ওকে, অ্যাক্টিভ মানে অল্প একটু, মানে অ্যাক্টিভ, ভাত দাও, অল্প একটু ভাত দাও, মনে করো ভাত খাওয়া শেষ, অল্প একটু লাগবে আর এরকম। কাদার তাল মানে কাদার পিণ্ড, মানে কাদা দিয়ে যে কাজগুলো করা হয়, কাদার পিণ্ড একটা। কারিগর, যার হাতে জিনিস বানান, মানে কারিগর যিনি মাটির জন্য তিনি বিভিন্ন জিনিস তৈরি করেন, শেষ। কুমোর, মাটি দিয়ে যিনি বিভিন্ন জিনিস তৈরি করেন, সে হলো কুমোর। কৌতূহল, অবাক বা জিজ্ঞাসা। খোদাই করা নকশা, কেটে কেটে বানানো নকশা, তাকে বলা হয় খোদাই করা। খোদাই মানে কি কাটা, কেটে কেটে বানানো। ওকে, খণ্ড খণ্ড করা, কেটে কেটে। চান্দ সওদাগর, এটা হচ্ছে বেহুলা লক্ষিন্দরের কাহিনীর একটি চরিত্র। এই একটা কাহিনী আছে, সে কাহিনীর নাম হচ্ছে বেহুলা লক্ষিন্দরের একটা কাহিনী, সেই কাহিনীর একটা চরিত্র হচ্ছে চান্দ সওদাগর। সাজ, কোনো কিছু বানানোর কাঠামো, সাপোজ একটা
সাপোজ মনে করো একজনের দাড়ি বানানো হবে, দাড়ি। সো দাড়ি বানানো হচ্ছে কী করতে হবে, আগে তার দাড়িটা দেখতে হবে, দেখে ওরকম একটা কাঠামো বানাতে হবে যে এরকম এরকম হবে। ওই কাঠামোটা হচ্ছে কি সাস। সোকরা মানে ছেলে, জয়নুল আবেদিন বাংলাদেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী। জ্যাঠা মানে চাচা, এটা খেয়াল রাখবা, জ্যাঠা অর্থ কি চাচা। ঝাপসা অর্থ অস্বচ্ছ, অস্পষ্ট। তারপরে দেখো কি আছে এখানে, তরফ মানে হচ্ছে পক্ষ, তরফ অর্থ কি পক্ষ। দামড়া হচ্ছে বলদ গরু, দামড়া হচ্ছে বলদ গরু। দামড়া মানে হচ্ছে মানে বলদ গরু শুধু না, এখানে দামড়া মানে হচ্ছে মানে বড় কাউকে বোঝাচ্ছে আর কি, ঠিক আছে, বড় কাউকে বোঝাচ্ছে, এরকম হয়। হ্যাঁ, তো বড় কাউকে যখন বলা হয় যে পারে না সে, দামড়া মানে একজন বড়কে বোঝাচ্ছে, বয়স কাউকে বোঝাচ্ছে, এত বড় হইছিস তাও পারিস না, এরকম। তো বড় কিন্তু সে পারে না, এই পারে না বলে তাকে বলা হচ্ছে বলদ গরু, ঠিক আছে। আর গরু বলতে এখানে ওই মানুষকে বোঝাচ্ছে, ওই মানুষটাকে বোঝাচ্ছে। ক্লিয়ার? নিরাসক্ত, আবেগহীন, নির্লিপ্ত। তারপরে আছে হচ্ছে কি পাটা মানে মাটির ফলক। তারপরে বাঁশ বনে আচ্ছন্ন, বাঁশ দিয়ে ঘেরা, বাঁশ গাছ দিয়ে ভরা। বেনি বন্ধনরত, বেনি বাঁধছে এমন, বেনি তো বুঝো যেমন চুলের বেনি বাঁধে, তোমার আম্মুর কাছে জিজ্ঞেস করলেই হবে বেনি কেমনে বাঁধতে হয়, ঠিক আছে, তাহলে তোমাকে বলে দিবে। ভাটি, মাটির তৈরি জিনিস পোড়ানোর বড় চুলা। মাত্র বললাম যদি ইটের ভাটা হয় তার মানে কি অনেকগুলো মাটি এখানে পড়ে যায়, অনেক ইট তৈরি করে না একসাথে, অনেক ইট। হ্যাঁ, তো এটা হচ্ছে ভাটা বলা হয়, কি বলা হয়, ভাটা বা ভাটি বলা হয়। যে মাটির জিনিস যখন পোড়ানো হবে, আগুনে পোড়ানো হবে, পোড়ায় শক্ত করা হয়। ইট কিন্তু মাটি দিয়ে তৈরি, মাটিকে পোড়ানো হয়, পুড়িয়ে শক্ত করা হয়। ওকে। ময়ূরপঙ্খী নৌকা, যে নৌকার সামনের দিকটা ময়ূরের মুখের মতো নকশা করা। তারপরে মানে হচ্ছে ময়ূরের মতো একটু নকশা করা, যে অনেক ডিজাইন থাকে না, ডিজাইন করাটা, নৌকার ডিজাইনটা হচ্ছে ওরকম থাকবে ময়ূরের মতো। মাওলানা ভাসানী বাংলাদেশের একজন বিখ্যাত রাজনীতিবিদ। লালন ফকির বাংলা ভাষায় একজন বিখ্যাত লোককবি ও গায়ক, খেয়াল রাখবা, লোককবি ও গায়ক, সে কে, লালন ফকির। শোন মানে হচ্ছে তীক্ষ্ণ বা বুনো, তীক্ষ্ণ বা বুনো, তীক্ষ্ণ মানে হচ্ছে কি খুব সূক্ষ্ম, এরকম বলতেছে। হ্যাঁ, সন্দিগ্ধ মানে সন্দেহ ভরা, যে খুব সন্দেহ করে। সম্মুখের মানে সামনের, সম্মুখ আলটিমেট, সম্মুখের ওরা বলে আঞ্চলিক ভাষায়, হবে কি সামনের। সরা মানে কি মাটির ঢাকনা, মাটির ঢাকনা। সাপোজ আমরা যখন রান্না করে যে আমাদের মা বাবা তখন কী করে, ঢাকনা দিয়ে ঢেকে দেয় না, ভাত বা তরকারি ঢেকে দেয় না, তো যদি মাটির হয় তখন তাকে বলা হয় সরা। শান কি মাটির থালা, মাটির থালা যে থালায় ভাত খাওয়া যায়, আমরা যখন প্লেটে খাই, সেটা যদি মাটির হইতো তখন বলতাম মাটির থালা, তার মানে কি শান কি। সূক্ষ্ম মানে মিহি বা সরু, একদম সূক্ষ্ম, মনে করো একটা জিনিস মাপবো, পরিমাপ করবো, সেটা যেন একদম সূক্ষ্ম হয়, মানে যেন কোনো ভুল না যায় পরিমাপে, এটাকে বলা হচ্ছে, ঠিক আছে। সো আমরা 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 নিচে যাচ্ছি না, আচ্ছা এগুলো আমরা নেক্সট দিন পড়বো, ঠিক আছে, আমরা এরপর নেক্সট দিন পড়বো। এখানে দেখো কিছু উচ্চারণ এখানে দেওয়া হয়েছে, যে উচ্চারণগুলো এখানে ওরা বলছে এরকম যে কি, আচ্ছা এখানে আমরা পরে দেখি এগুলো, ঠিক আছে, এগুলো একটা ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে। ওকে, তো এগুলো আমরা আজকে দেখবো না, তাহলে অনেক হয়ে যাবে, আমরা নেক্সট দিন হচ্ছে এগুলো নিয়ে আলোচনা শুরু করবো আবার এখান থেকে। তো আজকে তোমাদের কাজ হচ্ছে কি, এই শব্দগুলো তোমরা পড়ে যেগুলো সমস্যা হবে সেগুলো আমাকে বলো। আর এই গল্পটা যখন তোমরা পড়বা তখন হচ্ছে কি শব্দের প্রমিত উচ্চারণটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে। আমি তোমাদের কিন্তু গল্পটা বুঝাই দিচ্ছি, যেমন মানুষ চাকা ঠেলা তোলে, হ্যাঁ কবে কি চাকা ঠেলে তোলে, সেই ছবি, ক্যান হবে না, হবে কেন, এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। এগুলো যখন যে অর্থটা তোমরা বুঝবা না, এখানে যে শব্দটা তোমরা বুঝবা না, সেটা আমাকে ফেসবুকে তোমরা পোস্ট করে জানাও। ওকে, সকলকে ধন্যবাদ তোমাদের, আসসালামু আলাইকুম, সাথে থাকো, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি।